নির্জন একটি গলিপথে যেখানে বিশ্বাস ও ন্যায় বিচারের সীমানা অস্পষ্ট হয়ে যায়, সেখান থেকে শুরু হয় 2025 সালের কোরিয়ান সিনেমা রিভিলিয়েশনস। প্রখ্যাত পরিচালক ইয়ন সাং হোর নির্দেশনায় নির্মিত এই সিনেমাটি একটি রহস্যময় এবং মনস্তাত্ত্বিক যাত্রা। তো শেষ পর্যন্ত কোনটা সত্যি, কোনটা মিথ্যে এবং কারা আসলে ঈশ্বরের প্রতিনিধি, আসুন শুরু করা যাক মুভির গল্প। মুভির প্রথমেই দেখা যায় যে কোয়ান ইয়াং রে নামক এক ব্যক্তি আয়াং নামের এক তরুণীকে ফলো করছিল। মেয়েটি বুঝতে পারে একজন লোক তাকে অনেকক্ষণ ধরেই ফলো করছে এবং সে দেখতেও যেন ঠিক সুবিধের নয়। আয়াং ভয় পেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে একটা চার্চের মধ্যে প্রবেশ করে, কিন্তু সেইখানেও বিপদ তার পিছু ছাড়ে না। ইয়াং রেও তাকে ফলো করে প্রবেশ করেছে সেই চার্চে। আয়াং সেটা বুঝতে পেরে প্রেয়ার শেষ হওয়ার সাথে বেরিয়ে পড়ে চার্চ থেকে এবং তার বন্ধু সেই বিষয়ে বলতে থাকে। এইবার তারা সেখান থেকে বেরিয়ে সোজা একটা শপিং মলে আসে। সেইখানেই তার দেখা হয় গোয়েন্দা লি ইয়ন হির সঙ্গে, যে আসলে অনেকদিন ধরেই ইয়াং রের গতিবিধি লক্ষ্য করছিল। ইতিমধ্যে আয়াং চার্চ থেকে বেরিয়ে যাওয়ায় ইয়াং রেও তাকে আবার ফলো করতে যায়। তবে সেইখানে তার দেখা হয়ে যায় প্যাস্টর সাং মিন চানের সাথে। সে তার উপস্থিতি আগেই লক্ষ্য করেছে এবং সে এটাও বুঝতে পেরেছে যে ইনি কোনো চেনা মুখ নয়, নতুন আগন্তুক। তাই প্যাস্টরের অভ্যর্থনা পেতে দেরি হয় না। তাদের চার্চ ছিল খুবই ছোট, তাই তিনি তাকে চার্চের সদস্যপদ নিতে বলে ফর্ম পূরণের অনুরোধ করেন এবং অন্যদিকে সে তার অনুমতি ছাড়া ফটো তুলে রাখে। ঠিক এই সময় মিন চানের মোবাইলে একটা ফোন আসে। কলটা ছিল তার নিযুক্ত ব্যক্তিগত গোয়েন্দার। সে জানায় তার স্ত্রী ইয়ংজু তার ব্যক্তিগত ফিটনেস ট্রেনারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিছু ছবিও পাঠায় প্রমাণস্বরূপ এবং সে বলে যে মিন চাইলে তারা এই বিষয়ে আরও বিশদ তদন্ত করতে পারে। মিন চানের মুখ বিষদে ছেয়ে যায়, কিন্তু পেশা ও বিশ্বাসের প্রতি দায়বদ্ধতা তাকে আটকে রাখে নিজের অনুভূতিগুলোকে আত্মপ্রকাশ করার থেকে। সে নিজেকে সংবরণ করে এবং আবার ফিরে আসেন ইয়াং রের কাছে। এইবার ইয়াং রে চলে যাওয়ার প্রস্তুতি নিলে তার চোখে পড়ে একটা অদ্ভুত বিষয়, ইয়াং রের গোড়ালিতে লাগানো একটা ট্র্যাকিং ডিভাইস। মিন বুঝতে পারে ইয়াং রে আসলে একজন অপরাধী এবং সে আবার অপরাধ করলে সে ট্র্যাকিং ডিভাইস তাকে সহজেই চিহ্নিত করতে পারবে। কিন্তু চার্চ তো কোনো ভেদাভেদ করে না, তাই মিনচান তাকে জানায় চার্চ সবসময় খোলা, এমনকি অপরাধীদের জন্য, তাই সে চাইলেই এইখানে আসতে পারে। এরপর মিনচান স্ত্রী ইয়ংজুকে তাদের কলেজের রিইউনিয়নে নিয়ে যাচ্ছিল। সে জানায় তার আসতে দেরি হবে, তাই মিন যেন তাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে। এরই মধ্যে তারা দেখতে পায় সদ্য নির্মিত একটা বিশাল চার্চের বিলবোর্ড, যেটার উদ্বোধন হওয়া এখনো বাকি আছে এবং এর পিছনে রয়েছেন ফাদার জং, যার অনুপ্রেরণার কারণে মিনচান প্যাস্টর হয়েছিল। ইয়ংজু মিনচাংকে উৎসাহ দেয় ফাদার জং এর সাথে দেখা করতে, যাতে সে তার নতুন চার্চের প্যাস্টর হওয়ার সুযোগ পায়। মিনচান তার স্ত্রীর কথা মতো ফাদার জং এর সাথে দেখা করতে যায়। আশা ছিল যে সেই হয়তো তাকে নতুন চার্চের প্যাস্টর হওয়ার জন্য অনুরোধ করবেন, কিন্তু হলো উল্টো। সে তাকে অনুরোধ তো করেই না, বরং নতুন প্যাস্টর হওয়ার জন্য কাউকে খুঁজে দিতে বললে মিনচান কিছু না বলে বিষণ্ণতার সাথে তাকে আশ্বাস দিয়ে ফিরে আসে। ফিরতি পথে তার দেখা হয় ফাদার জং এর ছেলের সঙ্গে, যে নিজেই বলে সে জানে সবাই আলোচনা করছে তাকেই চার্চের প্যাস্টর হওয়ার জন্য, তবে সে নিজেও জানে সে উপযুক্ত নয়, বরং মিনচানই প্রকৃত প্যাস্টর হওয়ার যোগ্য এবং সে চাইলে তাকে এই বিষয়ে বাবার সাথে আলোচনা করতে পারে। সেই রাতেই মিনচান চার্চে ফিরে এসে একা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। এমন সময় ফোন আসে ইয়ংজুর। তাদের মেয়ে স্কুল থেকে ফেরেনি, অন্য কেউ এসে তাকে নিয়ে গেছে, অর্থাৎ তাকে হয়তো কেউ কিডন্যাপ করেছে। মনে মনে মিনচান ভাবতে থাকে এর পিছনে নিশ্চয়ই ইয়ং রের হাত আছে, তাই সে তার ব্যাপারে সব কিছু জানতে শুরু করে। অন্যদিকে গোয়েন্দা ইয়ন হি নিজের বাড়িতে ফিরে বাবার সঙ্গে ডিনার শেষে ঘুমিয়ে পড়ে এবং সে ঘুমের মধ্যে এক দুঃস্বপ্ন দেখে। ইয়াং রে কিছু বছর আগে তার বোনকে কিডন্যাপ করেছিল এবং তাকে দিয়ে তার দিদিকে কলও করিয়েছিল। সে সবসময় আশার মধ্যে ছিল যে তার দিদি তাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচাবে। সেই দিনটা স্মৃতি এবং বোনকে না বাঁচাতে পারার অপরাধবোধ আজও তার চারপাশে আবর্তন করে বেড়াচ্ছে। তার ঘুম ভাঙলে সে তার বোনকে দেখতে পায়, যে তার মৃত্যুর জন্য এখনও তার দিদিকেই দায়ী করে। সে হয়তো তাকে বাঁচাতে পারত, এই আশায় দরজার দিকে তাকিয়ে প্রহর গুনেছিল, কিন্তু সে দরজা দিয়ে বারবার প্রবেশ করেছিল ইয়াং রে। আর ঠিক এই ভয়ঙ্কর স্মৃতি আর অপরাধবোধ থেকেই ইয়ং হির মধ্যে জন্ম নিয়েছে ডিপ্রেশন। এদিকে মিনচান ইয়ং রের ঠিকানা জোগাড় করে তার ঠিকানায় পৌঁছলে এমন এক দৃশ্যের সম্মুখীন হয় যা তার রক্ত হিম করে দেয়। সে দেখতে পায় ইয়ং রে নিজের গাড়ির পিছনে একটা বেলচা ভরছে
তা দেখে এক অজানা আশঙ্কা তাকে গ্রাস করে ফেলে। তার মেয়ের হঠাৎ করে নিখোঁজ হওয়া এবং ইয়ংরের অতীত অপরাধ সব মিলিয়ে মিনচানের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে এই ঘটনার পিছনে তারই হাত আছে। তাই সে আর দেরি না করে পুলিশে কল করে। উত্তেজিত গলায় জানায় তার মেয়ে কিডন্যাপ হয়েছে এবং সন্দেহভাজন ইয়াংরে এই মুহূর্তে তার সামনেই উপস্থিত। কিন্তু ভাগ্যের পরিহাস, ঠিক সেই মুহূর্তে তার ফোনের চার্জ শেষ হয়ে কলটা কেটে যায়। এর কিছুক্ষণ পর তিনি দেখতে পান ইয়াংরে গাড়ি নিয়ে কোথাও চলে যাচ্ছে, কিন্তু তাকে তো চোখের আড়াল করলে চলবে না। তাই মিনচান ও যথারীতি তাকে অনুসরণ করতে থাকে, ঠিক যেন ইয়ংরের মতোই এখন তিনিও একজন অনুসরণকারী। তবে ইয়াংরে ইতিমধ্যে বুঝতে পারে কেউ হয়তো তাকে ফলো করছে, তাই সে কৌশলে একটা নির্জন জঙ্গলের ভিতর ঢুকে গাড়িটা লুকিয়ে রাখে। এরপর মিনচান যখন ঘটনাস্থলে পৌঁছন তিনি চারপাশে তাকিয়ে গাড়িটার কোনো চিহ্নই খুঁজে পান না। ঠিক সেই মুহূর্তেই যেন অন্ধকারের বুক চিরে ইয়ংরে তার সামনে এসে দাঁড়ায়। তাকে চোখের সামনে দেখে মিনচান ঘাবড়ে যায়, কিন্তু ইয়াংরে তাকে কিছু প্রশ্ন করে চলে যাওয়ার সময় মিনচান আর এক মুহূর্ত ভাবে না, গাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় এবং ইয়ংরের গাড়ির কাছে পৌঁছয়, এই আশায় যে সেইখানে হয়তো তার মেয়ে রয়েছে। কিন্তু গাড়ির ভিতর কিছুই নেই, সম্পূর্ণ খালি। তখনই মিনচান লক্ষ্য করে ইয়ংরের পায়ে থাকা ট্র্যাকিং ডিভাইসটা আর নেই। এই ঘটনা তাকে এক নতুন ভাবনায় ফেলে দেয়, যে এখন তিনি নিশ্চিত ইয়াংরে ইচ্ছে করেই ডিভাইসটা খুলে ফেলেছে যাতে পুলিশ তাকে ট্র্যাক করতে না পারে, আর নিশ্চয়ই সে কোনো নতুন অপরাধের গুটি সাজাচ্ছে। আর অপরপক্ষে মিনচানও বুঝতে পারে সে এক প্রবল ঝুঁকির মধ্যে পড়ে গেছে, তাই সে দ্রুত নিজের গাড়িতে উঠে দরজা বন্ধ করার চেষ্টা করে। কিন্তু আচমকা ইয়ংরে তাকে আক্রমণ করে বসে। দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। একে অপরের সঙ্গে লড়াইয়ের মাঝে একটা সময় ইয়ংরে পড়ে মাথায় আঘাত পায়, রক্ত গড়িয়ে পড়তে থাকে। ঠিক তখনই মিনচানের ফোনে আসে তার স্ত্রীর কল। তার কণ্ঠে আতঙ্ক নয়, স্বস্তি। সে জানায় তাদের মেয়েকে কেউ কিডন্যাপ করেনি, সে ছিল তার এক বন্ধুর বাড়িতে। ভয় আসলে সে এতক্ষণ কিছু জানায়নি। মিন হতভম্ব হয়ে পড়ল। তবে কি তিনি ভুল করলেন? ইয়াংরে তো আর তার মেয়েকে অপহরণ করেনি, তাহলে সে যা করলো সেটা ঘোরতর অপরাধ। সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকে উঠলে সেই আলোর মাঝে এক দূরের পাহাড়ে তিনি এক প্রতিচ্ছবি দেখতে পান। মনে হয় ঈশ্বর যেন তাকে স্বয়ং নির্দেশ দিচ্ছেন এমন এক পাপী যেন আর না বাঁচে। ঈশ্বর তাকে সেই দায়ভার তুলে দিয়েছেন। তাই সে আর দেরি না করে ঈশ্বরের সেই ইঙ্গিতকে নিজের কর্তব্য মনে করে মিনচান ইয়াংরেকে পাহাড়ের খাদে ঠেলে ফেলে দেয়, যেন ঈশ্বরের বিচার বাস্তবায়ন হয় তার হাত দিয়ে। এরপর ইয়ংহি অফিসে এসে জানতে পারে মিনচান তার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার জন্য সেই ইয়ংরেকে সন্দেহ করেছে, এবং তারপর থেকে ইয়াংরেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না, কারণ সে তার পা থেকে ট্র্যাকিং ডিভাইসটা খুলে ফেলেছে। তবে অন্যদিকে আরও একটা অভিযোগ এসে জমা পড়েছে, যেটা ছিল আয়াংয়ের। তার ছবি দেখে ইয়ংহি বুঝতে পারে তাকে সে আগে দেখেছে, যখন ইয়াংরে তাকে অনুসরণ করছিল এবং চার্চে গেছিল। তাদের শপিং মলেও সাক্ষাৎ হয়েছিল। সে বুঝতে পারে এর পিছনে ইয়ংরে আছে, আর এই ঘটনা তাকে আবার বেদনার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়, যখন ইয়ংরে তার বোনকে অপহরণ করেছিল এবং সে তাকে বাঁচিয়ে উঠতে পারেনি। এরপর ইনভেস্টিগেশন টিম ইয়ংরের বাড়িতে তল্লাশি করতে আসলে দেওয়ালে দেখে এক অদ্ভুত চিত্র, একটা বড় দানবের চোখের ছবি। সেটার অন্তর্নিহিত অর্থ অবশ্য তারা বুঝতে পারে না। ইয়ংহি এবং তার টিম এবার মিনচানকে জিজ্ঞাসাবাদ করতে আসে। সে জানায় তার মেয়ে আসলে কিডন্যাপ হয়নি, তাই সে প্রথমে ইয়ংরেকে সন্দেহ করে অনুসরণ করলেও সে যখন খবর পায় তখন সে বাড়ি ফিরে আসে। তখন পুলিশ তাকে আয়াংয়ের কথা জানায় যে কেউ তাকে গতকাল কিডন্যাপ করেছে। এরপর ইয়ংহি তদন্তের সূত্রে চার্চটা ঘুরে দেখার সময় দেখতে পায় ইয়ংরের একটা ছবি এবং মিনচানের কাদামাখা জুতো, যা দেখে তার মনে সন্দেহ জাগে, কারণ গতকাল রাতেও তো বৃষ্টি হয়েছিল। এরপর মিনচানকে ফাদার জং ডেকে পাঠায়। সে দ্রুত তার সাথে দেখা করতে যায়। জং তাকে জানায় তার ছেলে চার্চের একজন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত, সে পাপী, তাই সে তাকে বিদেশ পাঠিয়ে দেবে ধর্মপ্রচারের জন্য, এবং মিনচানকে নতুন চার্চের প্যাস্টর হবার প্রস্তাব দেয়। সে অবাক হয়ে যায়, কারণ কাল সে ঈশ্বরের কাছে এইটাই চাইছিল। এদিকে ইনভেস্টিগেশন টিম ইয়ংরে ডাক্তারের কাছে এসে চোখের ছবিটার সম্পর্কে জানতে চায়। ইতিমধ্যে সেখানে ইয়ংহি আসে। সেখানে সে ডাক্তারকে দেখে অতীতের স্মৃতিতে ডুব দেয়। ইয়ংহির বোনকে অপহরণ করার জন্য যখন ইয়ংরেকে কোর্টে বিচারের আশায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এই ডাক্তারের জন্য ইয়ংরে বেঁচে যায়, কারণ তার মানসিক অবস্থা ঠিক ছিল না। হয়তো এর কারণ ছিল ছোটবেলায় প্রায় 10 বছর ধরে তার সৎ বাবার তার প্রতি নৃশংস নিষ্ঠুর অত্যাচার। তবে ইয়ংহি এই বিষয়ে এর প্রতিবাদ জানালে কোর্ট থেকে তাকে বেরিয়ে যেতে বলে, এবং কোর্ট ইয়াংরেকে শাস্তি না দিয়ে তার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য তাকে হসপিটালে পাঠায়, এবং এই দুঃখে তার বোন নিজেকে শেষ করে দেয়।
এরপর ইয়ংহি সে ডাক্তারের সাথে দেখা করে এবং তাকেই তার বোনের মৃত্যুর জন্য দায়ী করে, কারণ তার জন্যই বিভিন্ন জায়গায় সবাই ইয়ংরের জন্য সহানুভূতিশীল ছিল, যা দেখে তার নিরাপরাধ বোন সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে ফেলেছিল। কিন্তু সেটা শুধু সেই ডাক্তারের দায়িত্ব ছিল, সে তার কাজ করেছে জানিয়ে চলে যায়। এদিকে আয়াংয়ের মা মিনচেনের সাথে দেখা করতে আসে, সে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে এবং তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। অন্যদিকে পুলিশ ইয়ংরের গাড়ির খোঁজ পায় এবং মিনচান তা জানতে পারায় সে আয়াংয়ের মাকে সাথে নিয়েই ঘটনাস্থলে যায়। তবে সেইখানে গিয়ে সে জানতে পারে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার কারণে পুলিশ কোনো রকম এভিডেন্স এখনো উদ্ধার করতে পারেনি। এবং অন্যদিকে মিনচ্যান পুলিশের কাছে কোনো বডির খোঁজ পেয়েছে কিনা জানতে চাইলে ইয়ংহির তার উপর সন্দেহ যেন আরও বেড়ে যায়। এরপর মিনচ্যান ও তার স্ত্রী একটা হসপিটালের দিকে যাচ্ছিল এবং এমন সময় সে তার স্ত্রীকে জানায় যে তাদের স্বপ্ন পূর্ণ হয়েছে। সে এখন নতুন চার্চের প্যাস্টর, কারণ ফাদার জংয়ের ছেলের অবৈধ সম্পর্ক থাকায় সে তাকে বিদেশ পাঠিয়ে দেবে। সে জানায় যে ঈশ্বরের কাছে কোনো কিছুই গোপন থাকে না, তাই সেও যদি কোনো পাপ কাজ করে থাকে তবে তা স্বীকার করতে। এই সময় ইয়ংজু বুঝতে পেরে স্বীকার করে তার অবৈধ সম্পর্কের কথা এবং সে ঈশ্বরের কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজনে সেই হসপিটালে পৌঁছে জানতে পারে সেখানে একজন ব্যক্তি অত্যন্ত আহত হয়ে ভর্তি হয়েছে এবং শীঘ্রই অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। মিনচ্যানের মনের মধ্যে সন্দেহ জাগে, সেটা যদি ইয়ংরে হয় তাহলে। তাই সে উপরে গিয়ে দেখতে গেলে তার সন্দেহ একদম ঠিক। আহত অবস্থায় বেডে ইয়ংরে শুয়ে আছে। শুধু তাই নয়, সে অনবরত বিড়বিড় করে বলে চলেছে যে চার্চের প্যাস্টর তাকে মারার চেষ্টা করেছে। এরপর সে আবার আকাশে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায় এবং সে ভাবে এইটা হয়তো আরও একটা ইশারা। তাই সে ঈশ্বরের নির্দেশ ভেবে ইয়ংরেকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং সেইখানে অ্যাম্বুলেন্স এলে তাকে খুঁজে পায় না। এরপর পুলিশ আসলে জানতে পারে সে আসলে ইয়ংরে ছিল এবং সেখানে গিয়ে ইয়ংহি জানতে পারে ওই হসপিটালের একজন ভলেন্টিয়ার হলেন মিনচ্যানের স্ত্রী। আর এই সব কিছুতে একজন কমন মিনচ্যান। এদিকে মিনচ্যান ইয়ংরেকে একটা পুরনো বিল্ডিংয়ে বেঁধে রাখে। সে জানতে চায় কিভাবে সে বেঁচে গেল এবং সবসময় ঈশ্বর তাকেই কেন ইয়ংরেকে মারার জন্য পাঠাচ্ছে। সে ভাবে এটা নিশ্চয়ই ঈশ্বরের ইচ্ছে, এটা তার কোনো সংকেত। তবে ইয়ংরে জানায় তাকে মারলেও কোনো লাভ হবে না, কারণ একমাত্র সেই জানে আয়াং কোথায় আছে এবং সে মারা গেলে তারা আয়াংয়ের খোঁজ কোনো দিনই পাবে না, বরং পুলিশকে ডেকে দিলে সে সব কিছু স্বীকার করে নেবে। মিনচ্যান প্রচণ্ড রেগে ইয়ংরেকে মারতে শুরু করে এবং সে জানে যদি পুলিশকে কল করে দেওয়া হয় তবে সেও ধরা পড়ে যাবে। তাই সে পুলিশকে কল করতে পারবে না, তাই একে বেঁধে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মিনচ্যান তার চার্চে এলে দেখে সেখানে অনেকে মোমবাতি নিয়ে অপেক্ষা করছে। তাই সে চার্চের মধ্যে আয়াংয়ের জন্য একটা প্রেয়ারের আয়োজন করে। সে ভাবতে থাকে হয়তো আয়াং মারা গেছে, তাই সবাইকে বলে তার আত্মার জন্য প্রার্থনা করতে। এদিকে ইয়ংহির মিনচ্যানের প্রতি সন্দেহ প্রবল হতে থাকায় সে তার গাড়ির চাকায় তুঁত লেগে থাকতে দেখে গুগল সার্চ করে যে এই এলাকায় কোথায় তুঁতের ফার্ম আছে এবং সেই অনুযায়ী ঠিকানা পেয়ে একটা অর্গানিক ফার্মে এসে দেখে সেখানে ইয়ংরেকে কেউ বেঁধে রেখেছে এবং বুঝতে পারে এটা অন্য কারণ নয় বরং মিনচ্যানের কাজ। এরপর ইয়ংহি আবার তার বোনের আত্মাকে দেখতে পায়। সে বলছে ইয়ংরে একজন শয়তান, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তার জন্যই সে নিজেকে শেষ করে দিয়েছিল। ইয়ংহিও জানতো সে পাপী এবং সে মারা গেলে তারা আয়াংয়ের খোঁজ কোনোদিনই পাবে না এবং সে এখনো জীবিত আছে। আর ইয়ংহি তাকে যেন হসপিটাল নিয়ে যায়। ইতিমধ্যে মিনচ্যান সেখানে চলে আসে এবং ইয়ংহিকে পিছন থেকে মাথায় মেরে আঘাত করে বেঁধে ফেলে। সে মিনচ্যানকে আত্মসমর্পণ করার জন্য আবেদন করলে জানায় সে ঈশ্বরের আদেশ পালন করছে এবং এই সবকিছুই ঈশ্বরের সংকেত। তাই সে তাদের দুজনকেই মেরে ফেলবে। আর পুলিশ এলে অনুমান করবে যে ইয়ংরে ইয়ংহিকে মেরে নিজেকে শেষ করে দিয়েছে। তবে ইয়ংহি জানায় যে তাকে মেরে দিলে তারা আয়াংয়ের খোঁজ পাবে না। তবে মিনচ্যানের মনের মধ্যে গেঁথে গেছে যে আয়াং তাদের মধ্যে নেই। ইয়ংরে সব কথাই মিথ্যে এবং সে ঈশ্বরের নির্দেশ পালন করছে। এরপর ইয়ংহি কোনো ক্রমে নিজের হাতের বাঁধন খুলে মিনচ্যানের হাতে হাত কড়া পরিয়ে দেয়। তবে এই সময় ইয়ংরে ছাদ থেকে পড়ে যেতে থাকে। ইয়ংহি তাকে বাঁচানোর চেষ্টা করলে ইয়ংরে বুঝতে পারে যে তার বাঁচার আশা নেই। তাই সে মৃত্যুর আগে বলে দিয়ে যায় যে আয়াংকে একজন এক চোখওয়ালা দানব খেয়ে ফেলেছে। সে ভাবতে থাকে হয়তো আয়াংকে বাঁচাতে পারেনি এবং পুলিশ এসে মিনচ্যানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় তাকে কারণ জানতে চাইলে সে শান্তভাবে জানায় এই সবকিছুই ছিল ঈশ্বরের নির্দেশ। সে শুধুমাত্র ঈশ্বরের আদেশ পালন করেছে। আসলে সে এপোফিনিয়া নামক রোগে আক্রান্ত। আসলে সে একটা মানসিক রোগে আক্রান্ত। সে বিভিন্ন জিনিসের মধ্যে কাল্পনিক ছবি দেখতে পায় যার আসলে কোনো বাস্তব অস্তিত্বই নেই এবং সবকিছুর মধ্যে একটা কাল্পনিক সংযোগ খুঁজে পায়। অন্যদিকে পুলিশ এখনো আয়াংয়ের জন্য ইনভেস্টিগেশন চালাতে থাকে
এবং ইয়ং হি সে ডাক্তারের কাছ থেকে জানতে পারে ইয়ং রেকে ছোট থেকেই অনেক অত্যাচার করা হতো এবং তার বাড়িতে যে এক চোখ দানবের ছবি রয়েছে সেটা তার ছোটবেলার ভয়ানক স্মৃতির সেই কক্ষ এবং সে এক চোখ দানব হয়তো তার সৎ বাবা নিজেই। তবে সে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছু একটা তাকে হয়তো ট্রিগার করেছে। এরপর ইয়ং হি আবারও তার বোনকে দেখতে পেলে ডাক্তার জানায় যে এটা তার মনের ভুল এবং সে সেইখান থেকে চলে যায়। এদিকে আয়াংকে বেঁধে রাখা হয়েছিল একটা পুরনো বিল্ডিংয়ে। সে বিল্ডিংটা ভেঙে ফেলা হচ্ছে এবং এর দায়িত্বে আছে ইয়ং হির বাবা। আয়াং বুঝতে পারে সেও হয়তো সে বিল্ডিং এর মধ্যেই গুঁড়িয়ে যাবে। সে কান্না করতে থাকলে তার মুখ বাঁধা থাকায় তার কান্নার আওয়াজ বাইরের জগতে পৌঁছয় না। এরপর ইয়ং হির বাবা তাকে সে বিল্ডিং এর ছবি পাঠালে সে বুঝতে পারে সেখানে একটা এক চোখওয়ালা জানলা রয়েছে এবং ইয়ং রে এইগুলোই দেখেই হয়তো ট্রিগার হতো, কারণ ছোটবেলায় যখন সবাই শৈশবের আনন্দ ভাগ করে নেয় তার সমবয়সীদের সাথে, সেই সময় ইয়ং রেকে প্রতিনিয়ত তার বাবার কাছে নির্যাতনের শিকার হতে হয়েছিল এবং তার পুরো ছোটবেলাটাই কেটেছে এই এক চোখ জানলার কক্ষে। তাই সে নিজেকে শুধরানোর চেষ্টা করলেও সেই একই ধরনের জানলাগুলো সব সময় তার মধ্যে লুকিয়ে থাকা হিংস্র জানোয়ারকে জাগিয়ে তুলেছে। ইয়ং হি এরপর তার টিমের সবাইকে এক চোখ জানলাযুক্ত বাড়ি খুঁজতে বলে এবং ইয়ং হির বাবা যে বাড়িতে রেনোভেশনের কাজ করছিল সৌভাগ্যবশত সেই বাড়িতে আয়াংকে উদ্ধার করা যায়। হয়তো সে তার বোনের জন্য যা করতে পারেনি সে আয়াংয়ের জন্য করতে পেরেছে। অপরাধ বোধ থেকে সে কিছুটা হলেও যেন মুক্তি পেয়েছে। এরপর সে কিছুদিন পর মিনের সাথে দেখা করতে এসে জানায় তারা আয়াংকে খুঁজে পেয়েছে, কিন্তু সে বলে আয়াং তো মারা গেছিল, তবে তারা কি তার লাশ পেয়েছে? তখন ইয়ং হি জানায় যে তাকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। মিন এবারে বুঝতে পারে তাহলে কি তার সবটাই কল্পনা ছিল। এরপর সে আবারও জেলের দেওয়ালে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়, তবে এইবার সে এটাকে ঈশ্বরের আদেশ না ভেবে মুছতে থাকে এবং সে যতই মুখটা মুছতে থাকে সেটা দানবের চেহারায় রূপান্তরিত হতে শুরু করে। আসলে ঈশ্বর কখনো আমাদের দায়িত্ব দেয় না কারোর পাপের শাস্তি দিতে। এটি আমাদের নিজের ধারণা যে ঈশ্বর এটা আমাদের দিয়ে করাচ্ছে। আসলে মিনচান সবসময় চেয়েছিল তার পাপকে ঢেকে রাখতে, সে যেন কোনোভাবে পুলিশ বা ফাদার জংয়ের কাছে ধরা না পড়ে। আসলে এটা কোনো ঈশ্বর নয়, বরং ছিল দানবের এক রূপ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।